গণতন্ত্র শাসন করে না দুনিয়াকে, এইটা মনে রাখাই ভালো। পৃথিবীটা চালায় হিংসা, যদিও সেটা না বলাই ভালো। এমনটাই ভাবেন বব ডিলান। আমরা অবশ্য গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের রাজনৈতিক ঐতিহ্য নাকি অহিংসার। কিন্তু যখন দেখি দেশের প্রধান বিরোধী দলের সর্বোচ্চ নেতা প্রকাশ্যে পাথর বৃষ্টির মুখে পড়ছেন, সেটা গণতন্ত্রের পক্ষে আদৌ শুভ মনে হয় না। গুজরাটের বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে হামলার মুখে রাহুল গান্ধী। উড়ে আসা কংক্রিটের চাঙড়ের ঘায়ে চুরমার হলো তার গাড়ির কাঁচ, রক্তাক্ত হলেন তার নিরাপত্তা রক্ষী। রাহুল বলছেন হামলাকারীরা স্লোগান দিচ্ছিল নরেন্দ্র মোদীর নামে, আর বিজেপি বলছে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। গুজরাটে রাজ্যসভা ভোটের 4 দিন আগে খোদ কংগ্রেস সহসভাপতির হামলার মুখে পড়া নিঃসন্দেহে রাজনৈতিক উত্তাপকে দ্বিগুণ করল। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই দেখব কি ঘটল আজ গুজরাটে। দেখুন। ভাঙা কাঁচ, গাড়ির ভেতরে রক্ত, আর এই সেই সিমেন্টের চাঙড়, যার জেরে গাড়ির এই পরিণতি। বন্যাপ্লাবিত গুজরাতের বনসকান্থায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত রাহুল গান্ধী শুক্রবার গুজরাতে গিয়ে বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন কংগ্রেস সহসভাপতি। তারপর বন্যা পীড়িতদের হাতে তুলে দেন ত্রাণ। এরপরই তাঁর কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখান রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ। এরপরই আচমকা গাড়ি লক্ষ্য করে উড়ে আসে সিমেন্টের চাঙড়, ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির কাঁচ। आप देख सकते हैं कि जिस तरीके से पथराव हुआ, उनके कारण पूरा कांच मतलब शीशा टूटा हुआ है, और जिसके बाद राहुल गांधी को सलामत तरीके से पुलिस यहां से निकल कर ले गई और खासतौर पर उनको हेलीकॉप्टर से रवाना किया गया। অল্পের জন্য রক্ষা পান রাহুল গান্ধী। আহত হন তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের এক সদস্য। হামলার পর হাসি মুখে পাল্টা হামলাকারীদের উদ্দেশ্যে বার্তা দেন রাহুল। 4 लोग आए, काले झंडे दिखाए, फिर उसके बाद में पत्थर मारा, गाड़ी में पत्थर मारा। फिर हम यहाँ आए और 4 लोग आए, काले झंडे दिखाए, तो मैंने सोचा देखता हूं इनमें कितना दम है। तो मैं गाड़ी से निकला, मैं उनकी ओर गया। 8-10 थे, दौड़ते हुए भागे। तो सच्चाई ये है, ये डरपोक लोग हैं। কংগ্রেসের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ये दिखाता है, प्रतीत करता है बीजेपी का सही चाल, चरित्र और चेहरा, उनकी असहिष्णुता, और किसी रूप से सिवाय यस मैन और खिलौनों के कोई व्यक्ति स्वतंत्र विचार, स्वतंत्र सोच या स्वतंत्र काम न करे, इस भावना को प्रतीत करता है। বিজেপির পাল্টা দাবি এটা মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ। गुजरात के मुख्य विपक्षी पार्टी कांग्रेस, उनके जो विधायक हैं आज वो नदारद है गुजरात से। आज कई दिन हो गए, बल्कि हफ्ते हो गए, वो गुजरात से बाहर है। बाढ़ में जब जनता पीड़ित हो, नेता को जनता ढूंढ रही हो, उसका विधायक मिल नहीं रहा हो, ऐसे परिस्थिति में जनता में जो आक्रोश है, उस आक्रोश को ये कहना कि जनता गुंडे की तरह बिहेव कर रही है, मैं हाथ जोड़कर कहूंगा कि जनता के लिए ऐसे शब्दों का प्रयोग हम बहुत सोच समझ कर करें। जनता को कभी गुंडा, जनता को किसी पॉलिटिकल पार्टी से मोटिवेटेड होके देखने का प्रयास करना, ये जनता के लिए बेईमानी होगा। মোদির রাজ্যে আক্রান্ত রাহুল, তাই স্বাভাবিকভাবেই গুজরাট থেকে চ্যালেঞ্জ উড়ে গিয়েছে দিল্লির দিকে। जो सत्य को पहचानता है और जो सच को समझता है, उसे करने की कोई जरूरत नहीं होती। ये आपको महात्मा गांधी ने और पूरे देश को ये सिखाया था। तो ये काले झंडों से और नरेंद्र मोदी जी के नारों से और पत्थरों से हम पीछे हटने वाले नहीं। এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বামেরা। सीधा सीधा यही साजिश है कि उनकी पूरी दृष्टिकोण यही है, एक विपक्ष के बिना भारत बने, विपक्ष मुक्त भारत है उनका नारा, और उस नारे के चलते हुए अब हिंसा पर उतर आ रहे। इसका जवाब हम कहेंगे कि जनतांत्रिक तरीके से ही दिया जाना चाहिए, और वो होगा भी। I strongly condemn this attack. How come such an attack could take place on Rahul Gandhi? And are we in a democracy or in a fascist dictatorship? বিজেপি পরিচিত ভঙ্গিতে পাল্টা কটাক্ষ করেছে রাহুলকে। राहुल गांधी केवल और केवल
फोटोग्राफी के लिए एक जगह पहुंचते हैं, ना उनको विषय का पता होता है, ना विषय से वो जुड़ना चाहते हैं और ना उस विषय को कभी एक लॉजिकल कंक्लूजन तक ले जाने का प्रयास वो करते हैं। রাহুলের গাড়িতে হামলার ঘটনার নিন্দা করে মুখ খুলেছেন মনমোহন সিংহ। তিনি বলেছেন, এই ঘটনার তীব্র নিন্দা করছি, রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই। সব মিলিয়ে ৮ তারিখ গুজরাতে রাজ্যসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনায় তোলপাড় জাতীয় রাজনীতি। এবিপি আনন্দ। এই অনুষ্ঠানের শুরুতেই একদম সরাসরি আমরা চলে যাব ঘটনাস্থলে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি वोमित व्यास। वोमित, पहले आप अगर पॉसिबल है तो जरा दिखाइए राहुल गांधी का जो कार है वो उसका स्थिति क्या है? बिल्कुल सुमन, मैं आपको दिखाना चाहूंगा कि जिस काफिले की कार से राहुल गांधी गुजरे थे धानेरा तहसील में, और खासतौर पर मैं आपको बताना चाहूंगा कि गुजरात का सबसे बाढ़ प्रभावित इलाका था और यही वो कार है, फॉर्च्यूनर कार, जो पार्टी की ओर से राहुल गांधी को दी गई थी। इसी कार से राहुल धानेरा के अलग अलग इलाके का दौरा कर रहे थे। राहुल गांधी ये पार्टी कार 1 नंबर का स्टिकर देख रहे हैं, क्योंकि यहां पर पुलिस की सुरक्षा के लिहाज से ये स्टिकर दिया गया था और यही सीट पर राहुल गांधी बैठे थे। आगे सीट पर बैठे थे, पास में उनका ड्राइवर था और पीछे की सीट पर मैं आपको दिखाना चाहूंगा कि ये जो शीशा है, ये शीशा टूटा हुआ है और खास तौर पर आप अंदर देख सकते हैं जिस तरीके से पथराव हुआ, पथराव के बाद शीशा टूटा और अंदर जो लोग बैठे थे उनके पैरों के पास वो शीशे के जो टुकड़े वो भी आप देख सकते हैं। ये कार को धानेरा पुलिस स्टेशन लाया गया है, क्योंकि पुलिस तफ्तीश में जुटी है, पुलिस यहां पर शिकायत दर्ज कर रही है। खास तौर पर राहुल गांधी जब एपीएमसी पहुंचे तब सबसे पहले उनका विरोध हुआ। उसके बाद राहुल गांधी का एक कार्यक्रम था मोतीलाल चौक में, कि जहां पर वो आम जनता के साथ जो बाढ़ से प्रभावित लोग थे उनसे बात करना चाहते थे, लेकिन जब वो लाल चौक पर पहुंचे तो फिर से एक बार उनका विरोध हुआ। उनको काले झंडे दिखाए गए, खास तौर पर उन पर पथराव करने की कोशिश की गई, जिसके बाद पूरे गुजरात की राजनीति में हंगामा बरपा है। खास तौर पर बनासकांठा पुलिस का एक निवेदन स्टेटमेंट आया है कि राहुल गांधी को बुलेट प्रूफ कार का कॉन्वे दिया गया था। उनको बताया गया था कि आप बुलेट प्रूफ कार में बैठिए, क्योंकि राहुल गांधी के साथ एसपीजी सुरक्षा चलती है, लेकिन राहुल गांधी हेलीपैड से उस कार में नहीं बैठे और इस कार में बैठे। तो बनासकांठा पुलिस का कहना है कि यह घटना शायद हुई है वो उनके कारण हुई है, लेकिन कांग्रेस का कहना है ये जिस तरीके से हमला हुआ है वो कहीं ना कहीं षड्यंत्र की ओर इशारा करता है। कांग्रेस ने भाजपा कार्यकर्ताओं पर आरोप लगाया है कि ये भाजपा के लोग थे जिन्होंने राहुल गांधी के खिलाफ ये विरोध किया और खासतौर पर पथराव किया, जिसको लेकर गुजरात प्रदेश के वरिष्ठ नेता यहां पर पहुंचे हैं। वो यहां पर पुलिस अधिकारी से बातचीत कर रहे हैं कि दोनों शिकायत ली जाए और पुलिस जब तक एक्शन नहीं लेती तब तक वो खास तौर पर यहां पर डटे रहेंगे। मेरे साथ गुजरात प्रदेश के वरिष्ठ कांग्रेस के नेता है, मैं उनसे बात करूंगा। अर्जुन भाई मोढवाडिया है जो गुजरात प्रदेश कांग्रेस के अध्यक्ष रह चुके हैं। अर्जुन भाई, जिस तरीके से जो घटना हुई है उनको किस तरह देखते हैं? अभी पुलिस क्या कह रही है और जो हमला हुआ है उनको किस तरह कहेगा? देखो, जो भी घटना घटी है वो कहीं प्राइवेट प्रेमाइसिस पे नहीं है, मीडिया के सामने थी, पुलिस भी साथ थी, डीएसपी साथ थे, एसपीजी थे, हम सब लोग भी थे। हाँ, जब राहुल जी की कॉन्वॉय एपीएमसी मार्केट, एग्रीकल्चर प्रोड्यूस मार्केट में पहुंची तो गेट के पास ही एक गोडाउन जैसा था, वो हाइट पे था और वहां राहुल जी की कार से 3 मीटर दूर वो स्लोगन शाउटिंग कर रहे थे। उनको पुलिस प्रोटेक्शन दिया गया था। कहीं भी मेरी पॉलिटिकल लाइफ में मैंने कभी नहीं देखा कि वेन्यू है उसमें जिस पॉलिटिकल पार्टी या जिस व्यक्ति ने परमिशन ली है प्रोग्राम करने की, उसके सिवाय कोई वहां डिस्टर्ब करने के लिए किसी को मौजूद रहने दे। लेकिन दुर्भाग्यपूर्ण बात है ये है कि वहां हमारे सैकड़ों कार्यकर्ता थे और भी हजारों लोग थे, उसके बीच में 12-15 लोग वो स्लोगन शाउटिंग कर रहे थे। 15 मिनट राहुल जी प्रोग्राम करके सब जो विक्टिम्स है, व्यापारी हैं, उसको मिलकर वापस आए तो भी वहां खड़े थे। उसको न डिटेन किया गया न पकड़ा गया। उसके बाद तुरंत बाद वो एक लाल चौक करके जगह है, वहां राहुल जी गए। राहुल जी वहां सभा या कोई मीटिंग संबोधन करने के लिए नहीं आए थे, लेकिन हजारों लोग इकट्ठे हो गए थे, इसलिए सबने आग्रह किया कि आप 2 मिनट 5 मिनट बोलिए। राहुल जी ने इतना ही कहा उस समय कि देखो, मैं सब लोगों को, दुखी लोग हैं, यहाँ मिलने के लिए आया था, हमारे कार्यकर्ता आपके साथ हैं, इतना ही बोला। उसी समय उनके 2 बंदे बाहर आए, वो भी पुलिस प्रोटेक्शन के साथ थे और बाहर आकर स्लोगन शाउटिंग करने लगे और ब्लैक फ्लैग करके वो राहुल जी की ओर हमला करने के लिए जा रहे थे। हमारे कार्यकर्ता ने
उसको पकड़ के पुलिस को सौंप दिया। दुर्भाग्यपूर्ण बात यह है कि इतना होने के बाद वो बंदे को उन्होंने जाने भी दिया। आपका कहना है कि जो लोग थे वो भाजपा के लोग थे, आपका आरोप है, आप क्या कहना चाहेंगे? देखो, उसके बाद राहुल जी की गाड़ी 100 मीटर आगे बढ़ी होगी, तब एक बड़ा पत्थर उनका कार्यकर्ता ने उठाया, उठाकर राहुल जी को निशाना लगाकर उन पर फेंका पत्थर। फॉर्चुनेटली गाड़ी मूव कर रही थी, इसलिए राहुल जी जिस कार में अगली सीट में बैठे थे, ड्राइवर सीट के पास, उसकी जगह उसका शीशा नहीं टूटा, लेकिन पीछे वाला जो थे शीशा टूटा और वहां उसके साथ जो लोग थे उसको इंजर्ड भी हुए और शीशा भी टूटा। पुलिस का कहना है कि बुलेट प्रूफ कार दे गई थी, लेकिन राहुल जी पार्टी कार में बैठे। इसके बारे में क्या कहेंगे? बनासकांठा एसपी का मीडिया के सामने एक स्टेटमेंट भी आया है। देखो, ये राहुल जी है, वो पब्लिक फिगर है, राष्ट्रीय अध्यक्ष है, वो जहां भी जाए बुलेट प्रूफ जैकेट पहन के नहीं जा सकते। पुलिस की जिम्मेदारी है कि उनकी सुरक्षा का इंतजाम करे, और स्टोन पेल्टर वहां हाजिर थे तो उनको पकड़ ले। पुलिस जानती थी कौन है वो। और राहुल जी तो इसलिए भी उस समय स्लोगन शाउटिंग हुआ, जो पहले वाली जो गाड़ी थी, और वो भी सैनिटाइज की हुई गाड़ी थी। पुलिस ने कॉन्वॉय की जो कार थी, वो कार में वो बैठे थे, वो इश्यू नहीं है। इश्यू ये है कि आपने हमलावरों को प्रोटेक्शन क्यों दिया। हमलावर जो वहां खड़े थे, वो हमलाखोर को वहां तक आने क्यों दिया, आने के बाद उसको प्रोटेक्शन क्यों दिया गया। प्रोटेक्शन देने की जिम्मेदारी पुलिस की थी, और राहुल जी एसपीजी प्रोटेक्टी है, उसके लिए एक्ट बना है कैसे, और खुद एसपी वहां प्रेजेंट थे, और एसपी बहुत थे, और इतने सैकड़ों पुलिस थी, उसके सामने कैसी तरह हिम्मत ऐसी। अगर पुलिस नहीं होती वहां, तो 5-10 बीजेपी की कार्यकर्ता की वहां आने की हिम्मत ही नहीं होती। इसलिए कि हमारे हजारों कार्यकर्ता थे और हजारों लोग और भी थे, वो उसको इसी तरह जाने नहीं देते। लेकिन लॉ अबाइडिंग पीपल थे, उनको मानना यह था कि पुलिस ये राहुल जी की प्रोटेक्शन में है, उनकी जिम्मेदारी है, हमें कुछ नहीं करना है। इसलिए घटना घटी कि पुलिस की भी साजिश थी, राज्य सरकार की भी साजिश थी कि वो हमलावर वहां रहे, उनको अगर उन पर कोई हमला न करे, इसलिए उसका प्रोटेक्शन दिया जाए, लेकिन राहुल जी का नहीं किया जाए। मोमित, आपसे ये मैं पूछना चाहूंगा कि आपने जो फुटेज भेजा है वहां दिखाया जा रहा है कि गाड़ी के अंदर, कार के अंदर खून का निशान है। वो खून क्या जो इंजर्ड एसपीजी ग्रुप के कमांडो हैं उनका है? बिल्कुल, ये एक जो राहुल गांधी की जो कार है उसमें पीछे जो दरवाजा है, गेट है, उसमें एक खून के निशान है। अर्जुन भाई, यहाँ पर जो कार है उसमें जब पीछे का जो गेट खोलते तो उसमें खून के निशान है। क्या कोई इंजर्ड हुआ है? और इंजर्ड हुआ है, घायल हुआ है, तो वो कौन है? मुझे बताया गया कि जो एसपीजी कमांडो थे उनको चोट लगी हुई है और उन पे लहू भी निकले हुए हैं, लेकिन वो उसके बाद क्योंकि उनकी ड्यूटी थी राहुल जी के साथ, इसलिए वो उनके साथ ही गए हुए हैं। उसके बाद ही मालूम होगा, लेकिन मुझे ऐसा बताया गया। और दूसरी बात ये कि अभी जो एफआईआर लॉन्च हुई है उसमें 4 बीजेपी कार्यकर्ता, जो सीनियर लीडर है तानेरा का, उसका 4 का नाम आया है, और चारों के सामने हमने 307 आईपीसी 307 और 120B के मुताबिक ये यहाँ एफआईआर दर्ज की गई है। मोमित, आपसे मेरा अंतिम सवाल, देखिए आरोप प्रत्यारोप का सिलसिला तो चलता रहेगा। आपसे मैं ये जानना चाहूंगा कि जब कोई भी वीवीआईपी किसी दूसरे स्टेट में जाते हैं तो 100% 100% ये स्टेट का रिस्पॉन्सिबिलिटी है, स्टेट पुलिस का रिस्पॉन्सिबिलिटी है उन्हें सिक्योरिटी प्रोवाइड करना। तो इस बारे में, सिक्योरिटी लैप्सेस के बारे में आपके साथ जो गेस्ट मौजूद हैं वो तो एकदम बोल रहे हैं कि वहाँ पुलिस मौजूद थे, उनके सामने ही ये घटना हुआ है, बल्कि उनका तो ये आरोप भी है कि पुलिस थे, इसीलिए बीजेपी कार्यकर्ता ने इतना हिम्मत किया कि उस गाड़ी पे पत्थर फेंकने का। तो स्टेट पुलिस का भी क्या कहना है? क्या ये रिस्पॉन्सिबिलिटी, ये जिम्मेदारी स्टेट पुलिस ले रहे हैं इस हमले का?
ना बिल्कुल, जिस तरीके से अर्जुन भाई मोढवाडिया जो हमारे साथ है उन्होंने बताया है कि टेस्ट पुलिस की जिम्मेदारी थी और खासतौर पर उनको सुरक्षा दी जानी चाहिए, लेकिन खासतौर पर सबसे कम नसीब बात थी उनके कहना था कि पुलिस वहां पर थी फिर भी हमलावर वहां पर थे और पुलिस के बीच में वो हमलावर ने हमला किया। और जहां तक बनासकांठा पुलिस की बात है, बनासकांठा पुलिस ने यह कहा है कि हमने बुलेट प्रूफ कार देने की कोशिश की, राहुल गांधी ने ली नहीं। लेकिन सबसे बड़ी बात है कि राहुल गांधी जो कांग्रेस के उपाध्यक्ष है और यहां पर दौरे पर थे, काफी सारे जिलों से पुलिस को बुलाया गया था, एसआरपी कंपनी को तैनात किया गया था। जब एपीएमसी में विरोध किया गया, जैसे प्रदेश नेता बता रहे कि उसके बाद उन्होंने पुलिस को वार्न भी किया कि इस तरह का विरोध हो रहा है, कुछ हो सकता है, लेकिन उसके बाद भी हमला होता है, पथराव होता है। तो सबसे बड़ी बात है कि जब राष्ट्रीय उपाध्यक्ष यहां पर गुजरात में आते हैं और खासतौर पर पथराव होता है, और सबसे बड़ी बात यहां रात की बात यह है कि राहुल गांधी आगे बैठे थे, गाड़ी थोड़ी मूव कर गई जिसके कारण पत्थर था वो पीछे लगा। अर्जुन भाई, एक आखिरी सवाल मैं आपसे पूछना चाहूंगा और शॉर्ट में जवाब, आप मानते हैं कि जो भी जिम्मेदारी थी वो पुलिस की थी सुरक्षा की? देखो, पुलिस डीएसपी खुद थे, उनकी जिम्मेदारी थी कि हमलावरों को वहां से दूर किया कर दे। अभी तक ऐसी कई घटना हिंदुस्तान के इतिहास में नहीं बना है कि जिस पॉलिटिकल पार्टी का प्रोग्राम हो वही वेन्यू पर ऑपोजिशन पार्टी को अलाउ करें पुलिस प्रोटेक्शन के साथ। ये पहली दफा हुआ है, और वो भी और कोई नहीं, जिस परिवार ने और जिस देश ने दो ऐसे महानुभाव खोए, इंदिरा गांधी और राजीव गांधी, दोनों प्रधानमंत्री थे हमारे, वही परिवार से राहुल जी है, और उनको एसपीजी एक्ट के तहत वो उसको प्रोटेक्शन देना चाहिए था और वो उनकी जिम्मेदारी थी, लेकिन वो जिम्मेदारी उन्होंने नहीं निभाई। इतना ही नहीं, उन्होंने हमलावर जो थे उनको प्रोटेक्शन दिया, और वहां आने के लिए, नहीं तो कांग्रेस कार्यकर्ता भी वहां उनको नहीं आने देते थे। बात यह थी कि पुलिस प्रोटेक्शन था, इसलिए वो भी एकदम कॉन्फिडेंस थे कि हमारे ऊपर कोई हमला नहीं करेंगे, नहीं तो वहां आने की कोई हिम्मत ही भी नहीं करता था। तो जिस तरीके से सुमन आप देख रहे हैं, कांग्रेस का कहना है कि पुलिस वहां पर थी इसलिए हमलावर वहां पर आ पाए, अगर पुलिस नहीं होती तो कांग्रेस के हजारों कार्यकर्ता थे। लेकिन सबसे बड़ी बात है कि अब शिकायत ली जा रही है, प्रदेश कांग्रेस के वरिष्ठ नेता डेरा डाले यहां पर बैठे कि जब तक एक्शन नहीं होता वो यहां से हटेंगे नहीं, क्योंकि कांग्रेस के बाकी विधायक है वो बेंगलुरु में, लेकिन प्रदेश के जो बड़े नेता है जैसे पूर्व अध्यक्ष अर्जुन भाई मोढवाडिया, साथ ही जो भी कार्यकर्ता है वो भी यहां पर धानेरा में डटे। जी, बहुत बहुत शुक्रिया आपको उमित। আমি আলোচনায় ফিরবো। পঙ্কজদা, আপনি যদি বলেন যে রাহুল গান্ধী গুজরাটে কেন যাবেন, বিজেপি শাসিত গুজরাট, সেখানে যাওয়াই উচিত নয়, গেলে পাথর খেতে হবে, কংক্রিটের চাঙড় খেতে হবে, আমার কিছু বলার নেই। না 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 না, আমি বলছি যে গণতন্ত্রে হয়তো 2017 আমরা এই জায়গায় পৌঁছেছি, কিন্তু যদি বলেন যে এটা দুর্ভাগ্যজনক ঘটনা, তাহলে আমার প্রশ্ন উঠবে যে এইমাত্র আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, তিনি বলছেন যে পুলিশ ছিল বলেই এই দুষ্কৃতীরা এই মনের জোর, এই সাহস, এই স্পর্ধা পেয়েছে যে এই গাড়িকে আক্রমণ করা যায়। এ তো মারাত্মক কথা। না, বিষয়টা আমার মনে হয় যে রাহুল গান্ধী কংগ্রেসের সহসভাপতি, তার একটি নির্দিষ্ট নিরাপত্তা বেষ্টনী আছে, বুলেট প্রুফ গাড়ি, জেট ক্যাটাগরি নিরাপত্তা, তিনি সেইটা না, সিকিউরিটিজ সমস্ত উপেক্ষা করে তিনি পার্টি কার্ড না না গাড়িটা বুলেট প্রুফ নেননি। না না, যদি উপেক্ষাও করে, আমি একজন কমন ম্যান, আমি সিটিজেন, আমি যেটা বলবো না, আমি পরপর প্লিজ, আমার মনে হয় যে নিরাপত্তাটা ওনার নেওয়া উচিত ছিল। নিরাপত্তাটা ওনার নেওয়া উচিত ছিল, যেটা উনি প্রাপ্য, মানে নিরাপত্তাটা যখন তার প্রাপ্য, না উনি নিয়েছেন, তার সবথেকে বড় প্রমাণ এক্স্যাক্টলি এসপিজি আহত হয়েছে, তার রক্তের ছবি, সমস্ত যেটা বলা হচ্ছে, আমি না এটা যখন আসছি আমি খুবই তাড়াহুড়ো করে বারবার করে আসতে হলো, এটা নিয়ে বসতে হবে এবং এটা আলোচনার বিষয়বস্তু হবে। আমি একটা কথা বলি, আমি বলিনি, আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন। আপনি যেটা বললেন তার প্রেক্ষিতে যদি না বলি, না আপনি তাহলে আমার ডিবেটে অংশগ্রহণ করাই উচিত না। আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন। বলুন আপনার বিষয়টা হচ্ছে যে সমাজে তো একটা সহনশীলতার অভাব দেখা দিয়েছে। গতকালও আমরা দেখেছি সন্দেশখালীতে আমরা দেখেছি যে একজন, তিনি নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে, তিনি সেই গ্রামে দেখতে গেছেন, তাকে আমি কিন্তু একটা অন্যায় একটা ন্যায় বলিনি, কিন্তু না না আমি তা বলছি না, আমি বললাম সমপরিমাণ ঘটনা। আমাদের সমাজের যে সহিষ্ণুতার অভাব,
তার প্রতিফলন কিন্তু হচ্ছে। আপনি দ্বিতীয় উদাহরণ দিলেন, আমি আপনাকে তৃতীয় উদাহরণ দিচ্ছি। প্রতিটা ক্ষেত্রে যেটা করা হচ্ছে, তাহলে কেন রাহুল সিনহা আমাদের আপনার দলের নেতা আপত্তি জানিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস মুরলীধর স্ট্রিট ঘিরে নিয়েছে, তিনি তার ব্যক্তিগত সিকিউরিটি যেটা কেন্দ্রীয় সরকার দেয় ডেকে পাঠিয়েছিলেন। আমায় যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি মনে করেছি তিনি ইনসিকিউর 3 জানুয়ারি ইনসিকিউর মনে করেছেন, ডেকে নিয়েছিলেন। তাহলে তো সেটাকেও সমর্থন করা যায় না। না, তার নিরাপত্তার অভাব যদি কেউ আপনারা সেদিন বলেছিলেন যে পশ্চিমবঙ্গে পুলিশের দায়িত্ব হচ্ছে যে নিরাপত্তা যোগান দেয়া, সেটা তারা ব্যর্থ হয়েছে, আমরা সেন্ট্রাল ফোর্স ডেকে নিয়েছি। আজকে তো গুজরাট দেখিয়েছেন একটা দলের রাজ্য দপ্তর আক্রান্ত হচ্ছে। না, আমি বলছি যে এই একদম আমি 100% যদি মেনে নিই, প্রশ্ন ওঠে যে গুজরাটে অন্য বিষয়টা বলেছি, আমি একই কথা বলছি যে গুজরাট পুলিশের দায়িত্ব আমাদের সমাজে আমি ধরে নিলাম এটা, কিন্তু আপনি কিন্তু এভাবে রাজনৈতিক দলের করা হয়েছিল এবং আমাদের সরকার আমাদের দল, আমি বলি শুনুন। তারপরে পঙ্কজ একটা উত্তর, সব ভুলে যান আমরা দল যা মতামত, এই আক্রমণটা আপনি দত্তহীনভাবে নিন্দা করেন কিনা? না, আমি তো বলছি এরকম ঘটনা পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। ভারতবর্ষের একজন সাধারণ কোন নাগরিক, রাহুল গান্ধী তার পরিবার আছে, একটা নেহেরু গান্ধী লেগাসি রয়েছে, বাড়িতে দুটো প্রধানমন্ত্রী, তার আগে তিনটে, এবং তারও আগে স্বাধীনতার সংগ্রাম। আমি এগুলোকে ধরছি না। আমি কি তাহলে বলবো, আপনি যেটা পঙ্কজবাবু যে কথা বললেন, আমি তখন ইন্টারাপ্ট করতে গেছিলাম এই জন্যই যে রাহুল গান্ধী তিনি বুলেট প্রুফ কার নেননি, তার জন্য তার গাড়িতে পাথর এবং চাঙড় মারা হবে? তার নিরাপত্তার জন্যই তো দেওয়া হয়েছিল, পরীক্ষা করা হয়েছিল, এবং নিরাপত্তার এইরকম বেষ্টনী থেকে বেরিয়ে গিয়ে কিন্তু রাজীব গান্ধী নিজে নিহত হয়েছিল সেই কারণের জন্য। এইটা ভাবতে হবে, এটাও বুঝতে হবে, নিজের রক্ষীর দ্বারা ইন্দিরা গান্ধী নিহত হয়েছেন। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং আমরা সেদিন পুলিশকে বলেছিলাম যে কোনোভাবেই হোক ওইখান থেকে যে ঘটনা ঘটেছে আর বাড়তে দেওয়া যাবে না, এবং ওখান থেকে সবাইকে ডিসপার্স করতে করা হয়েছিল। সেটা আপনি মুহূর্তের মধ্যে আমি শুভঙ্কর বাবুর কাছে আসবো। রেফারেন্স দিল সুমন। শুভঙ্কর বাবু, আমি বিজেপির মুখপাত্র বলছিলেন যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। আমি তো বলবো যদি বিক্ষোভ হয়, আমি তাকে ধরলাম তিনি ঠিক বলছেন, যদি বিক্ষোভ হয় সেই সম্ভাবনা থাকে, তাহলে তো গুজরাট পুলিশ আরো সতর্ক থাকবে, আরো বেশি নিরাপত্তা দেবে। মানে আমি বলছি আজকে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা কখনো ঘটুক, কিছু ঘটুক আমরা চাই না, কিন্তু আজকে বিজেপির কোথাও ঘটুক, একজন গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী, তিনি এসপিজি সিকিউরিটি পান না পান, তিনি পশ্চিমবঙ্গে এলেন। আজকে যদি তার গাড়িতে ইট পড়ে, এই স্টুডিওতে বসে পঙ্কজবাবুরা পশ্চিমবঙ্গ সরকারকে ছেড়ে দেবেন, এবং আমি মনে করি ছেড়ে দেওয়া উচিত নয়। এটা তো রাজ্য পুলিশের দায়িত্ব। আজকে পশ্চিমবঙ্গে যেটা সত্যি, যে লকেট চট্টোপাধ্যায়ের কথা পঙ্কজবাবু বলছিলেন, সেটা গুজরাটে গিয়ে মিথ্যে হয়ে যায় কি করে? আমি বলছি আমি এটার নিন্দা করলে তো ওটারও সমানভাবে নিন্দা করতে হবে। আপনাকে বলি, আমি রাহুল গান্ধীর সঙ্গে বহু জায়গায় ঘুরি। আজকে এটা আপনি জানবেন, আজকে সম্বিত পাত্র ওখান থেকে হাত জোড়ো করে বলছে জনতাকে গুন্ডা বলবেন না। আমি হাত জোড়ো করে বলছি বিজেপির প্রতিনিধি এবং সারা ভারতবর্ষের কাছে যে গুন্ডাদের জনতা বানাবেন না। আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, বিরোধীদের কন্ট্রোলের জায়গাটা এমন জায়গায় আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় মানুষ মারা গেছে, শুধু যে জেলায় রাহুল গান্ধী গেছেন সেই জেলায় 70 জন মানুষ মারা গেছে। একটু শুনে নিন, সেই মানুষের অবকাশ আছে গাড়িতে ঢিল ছোড়া? আমি জাস্ট একটা শুনে নিন। আমি কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীর চরিত্র হনন হয়েছে। আজকে রাহুল গান্ধীকে খুন করার প্রয়াস, আমি এর তীব্র আমি সমালোচনা করছি। তার কারণ আমি প্রতিনিয়ত দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীর চরিত্রকে, রাহুল গান্ধীকে বাজে কিভাবে করা যায়। বিজেপির এটা একটা প্ল্যান, পুরো ফ্রাস্ট্রেশনে বিজেপি এবং আরএসএস। তার কারণ দেশে প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, সীমান্ত বিপর্যস্ত, অর্থনীতি বিপর্যস্ত। এই জায়গায় দাঁড়িয়ে আজকে গুজরাটের বিধ্বস্ত জায়গা, সভাতে বলতে হয়েছে বিজেপি কর্মীদের যে এই ভাষা ব্যবহার করবেন না, রাহুল গান্ধীকে বিশেষ শব্দ বলবেন না, এটা আমাদের দলের কালচার নয়, এটা অমিত শাহকে বলতে হয়েছে। না বলতে হয়েছে, কিন্তু থামেনি। আমরা কোথাও যদি খেতে যাই, একটা রাস্তার ধারে দাঁড়াই, 10টা লোককে বিজেপি পাঠিয়ে দেয় তার ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে। আজকে যে পরিস্থিতিটা ভারতবর্ষে সৃষ্টি হয়েছে, শুধু রাহুল গান্ধী নয়, একজন সাধারণ মানুষ হিসেবে
ভারতবর্ষের রাজনীতিতে আপনি যে এত হটকারী বলছেন তো, রাজনীতি না, আজকে সৃষ্টি হয়েছে। আজকে আনন্দবাজারের প্রকাশনা, আপনাকে আমি আজকে ছাত্র বলছি, যুব কৃত্রিয় কেলেঙ্কারি, শ্যামল চক্রবর্তী আনন্দবাজারের সাংবাদিকের প্রতিটা ছত্রে ছত্রে যে কথা লেখা আছে, যে কালচার তৈরি হয়েছিল, সেই কালচারের ভালো বলবেন না, কালচার আপনি বলবো তো। আজকে নরেন্দ্র মোদী আনন্দবাজারে প্রকাশিত শ্যামল চক্রবর্তী কোন কালচার, যে কালচারের কথা বলা হয়েছে সেই কালচারটাকে বলুন। যখনই কোনো শব্দের কোনো ব্যঞ্জনা পরিবর্তন হয়েছে তখন তাকে কন্ডেম করা হচ্ছে। পার্টি উইথ দ্য ডিফারেন্সের কাছে এই এক্সপেকটেশন তো মানুষের থাকবে যে কালচার তারা পাল্টাবে। আমি দ্রুত আরেকবার গুজরাটের আজকের রিপোর্টটা আপনাদের সামনে আনবো, যেখানে আমাদের বিস্ময় লাগছে যে এই হামলা কোনো লুকিয়ে করা হামলা নয়। আপনাদের এই অনুষ্ঠানের শুরুতেই যেরাম দেখালাম, একেবারে প্রকাশ্যে পুলিশের সামনে হামলা চালানো হলো দেশের প্রধান বিরোধী দলের নেতার উপর। গুজরাতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত রাহুল গান্ধী, তার গাড়ির ওপর হামলা। আর এই প্রেক্ষাপটে বিজেপি শাসিত গুজরাতের মুখ্যমন্ত্রীর বিতর্কিত টুইট, কটাক্ষের সুরে বিজয় রূপানীর মন্তব্য। রাহুল গান্ধী গুজরাতে এলেন, কিন্তু গুজরাতের মানুষ প্রশ্ন করছে এই গুরুত্বপূর্ণ সময় গুজরাতের কংগ্রেস বিধায়করা কোথায়? কংগ্রেসের পাল্টা প্রশ্ন, রাহুল গান্ধীর মতো হেভিওয়েট রাজনীতিবিদের ওপর হামলা মানে তো রাজ্য সরকারের নিরাপত্তায় খামতি। সেখানে গুজরাতের মুখ্যমন্ত্রী ব্যর্থতা স্বীকারের পরিবর্তে কটাক্ষ করছেন কি করে? আর তিনি যখন জানেন কংগ্রেস বিধায়করা রাজ্যে নেই, তখন তো তাঁর উচিত ছিল আরো বেশি করে রাহুল গান্ধীকে নিরাপত্তা দেওয়া। যদিও বিজেপি অবশ্য হামলার জন্য ঘুরিয়ে রাহুলকেই দায়ী করছে, বারবার বোঝানোর চেষ্টা করছে বন্যা দুর্গত গুজরাতের বহু কংগ্রেস বিধায়ক এখন ব্যাঙ্গালোরে থাকাতেই মানুষ ক্ষুব্ধ। एक तरफ तो कांग्रेस के जो विधायक है वो बेंगलुरु में ऐसो आराम की जीवन व्यतीत कर रहे हैं। राहुल गांधी केवल और केवल अपने विधायकों को पहले गुजरात बुलाना चाहिए था और फिर गुजरात के बाढ़ पर राजनीति करने की जो प्रयास की है ये उचित नहीं है। जनता में जो आक्रोश है, ये कहना कि जनता गुंडे की तरह बिहेव कर रही है, ये जनता के लिए बेईमानी होगा। পাল্টা কংগ্রেসের প্রশ্ন, মানুষ যদি ক্ষুব্ধই হয় তাহলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কেন করলো না বিজেপি সরকার? তাহলে কি জেনে বুঝেই বিক্ষোভ দেখানোর সুযোগ করে দেওয়া হয়েছিল? जब राहुल गांधी जी वहां बाढ़ के समस्या को देखने के लिए वहां पर पहुंचे थे, तो स्टेट गवर्नमेंट की जिम्मेदारी होती है कि सिक्योरिटी प्रोवाइड करना। राहुल गांधी जी के ऊपर अटैक हो रहा था और गाड़ी के पथरावबाजी हो रही थी, काले झंडे दिखाए जा रहे थे, तो स्टेट गवर्नमेंट कुछ नहीं कर पाई। तो ये एक साजिश है, ऐसा मैं कहूंगा। কংগ্রেস নেতা সচিন পাইলট টুইট করে বলেছেন, রাহুল গান্ধীর গাড়িতে হামলার সুযোগ করে দিয়ে এ কোন ধরনের রাজনীতি করছে বিজেপি? কংগ্রেসের বক্তব্য, রাহুলের সফরের সময় এলাকায় নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের, রাহুল নিজে ভাড়া করে নিরাপত্তা রক্ষী আনাবেন নাকি? এ কি আজব কথা। আর এর মধ্যেই গুজরাতের বিজেপি সরকারও নিরাপত্তা নিয়ে পাল্টা দোষ চাপিয়েছে রাহুল গান্ধীর ঘাড়ে। हमारी गुजरात सरकार की ओर से श्री राहुल गांधी जी को पहले से ही बुलेट प्रूफ कार, गवर्नमेंट कार के ऑफर की गई थी, लेकिन मुझे जो जानकारी मिली है इस प्रकार उन्होंने सरकार की बुलेट प्रूफ कार का उपयोग न करते हुए किसी कार्यकर की प्राइवेट कार का उपयोग किया है। गुजरात पुलिस द्वारा, कॉन्वॉय मार्शल द्वारा और एसपीजी के अधिकारियों द्वारा बार बार उनसे आग्रह किया गया कि आप बुलेट प्रूफ गाड़ी में बैठिए सुरक्षा के लिए, पर वो अपनी गाड़ी के अंदर ही बैठे जो पार्टी के द्वारा प्रोवाइड करी गई थी। কংগ্রেসের প্রশ্ন, বুলেট প্রুফ গাড়ি না নেওয়ার সঙ্গে সিমেন্টের চাঙড় ছোঁড়ার কি সম্পর্ক? সেটা কেন আটকাতে পারল না গুজরাত সরকার? নিরাপত্তা নিয়ে এই তরজার মধ্যেই গুজরাত বিজেপিকে পাল্টা জবাব দিয়েছেন রাহুল। जो सत्य को पहचानता है और जो सच को समझता है उसे करने की कोई जरूरत नहीं होती। ये आपको महात्मा गांधी ने और पूरे देश को ये सिखाया था। ये काले झंडों से और नरेंद्र मोदी जी के नारों से और पत्थरों से हम पीछे हटने वाले नहीं। সব মিলিয়ে মোদির গুজরাতে কংগ্রেস সহসভাপতির ওপর হামলা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এবিপি আনন্দ।
তাপসবাবু, রাহুল গান্ধী একটা টুইট করেছে ঘটনার পর, তাতে এবং সাংবাদিক সম্মেলনে বলছেন যে নরেন্দ্র মোদীর নাম করে স্লোগান দেওয়া হয়েছে এবং কালো পতাকা দেখানো হয়েছে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা। এই একই শব্দবন্ধ আপনারা বারবার ব্যবহার করেন। আমার প্রশ্নটা অন্য, সেটা হচ্ছে 200 জন মানুষ গুজরাটের বন্যায় মারা গেছেন, এই জেলাতেই শুধু 70 জন, 1/3 অলমোস্ট। সেখানে একজন বিরোধী দলনেতা হতে পারেন, না হতে পারেন, সাধারণ মানুষ হতে পারেন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে পারেন, কারো যাওয়াটা রেস্ট্রিক্টেড হয় কি করে গণতান্ত্রিক ভারত? এটা কখনো হতেই পারে না। আমি বলছি যে রাহুল গান্ধী তো একদম Z+ সিকিউরিটির এসপিজি কভার রয়েছে সমস্ত কিছু, এবং এগুলো জানিয়ে যেতে হয়, ওদের হোম সেক্রেটারি জানে, ওদের ডিজি জানে, সমস্ত সেই ব্যবস্থা রাখা হবে। এখন উনি বুলেট প্রুফ গাড়ি অনেক সময় না অনেকে নেন না, নিতে চান না, উনি বুলেট প্রুফ গাড়ি নেননি বলে এই যে প্রক্সিমিটি, ওই গাড়ির কাছে গেল কি করে, যেতে দেওয়া হলো কি করে, তারা ওইখানে পৌঁছলো কি করে? তাহলে কি গাড়িতে ওটা বুলেট প্রুফ গাড়ি নয় বলে কি ওরা চাঙর এবং ইট মেরে ওটা কি পরীক্ষা করে দেখছিল যে ওটা বুলেট প্রুফ গাড়ি নয়, চড়ে এসছে, না ওদের কাছে খবর ছিল? আমার প্রশ্ন হলো যে একটা Z+ সিকিউরিটি কমান্ডো পরিবেষ্টিত হয় এবং হাইয়েস্ট সিকিউরিটি ভারতবর্ষে যে কজনকে দেওয়া হয় তার মধ্যে রাহুল গান্ধী একজন, তো সেখান পর্যন্ত গেল কি করে, পৌঁছলো কি করে? এবং তারপরে এই ঘটনাটাকে, এই যে নক্কারজনক ঘটনা, এই যে টলারেন্সের হাইটে পৌঁছে গেল আজকে গুজরাটের এই ঘটনা, রাহুল গান্ধীকে আক্রমণ, যেটা 307 এবং 120 ধারাতে কেসও রুজু হয়েছে, FIR হয়েছে। তো সুতরাং সেইখানটাতে এটা একটা হাইট, টলারেন্সের একটা হাইট, টলারেন্সের হাইট বলবো আমি, বলি বিজেপি টলারেন্সের হাইট, আমি ইনটলারেন্স বলবো কেন? টলারেন্সের হাইট, টলারেন্সের হাইটে ওরা নিয়ে গেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রতিনিধি দলকে তো সেই জন্যই মানে মধ্যমগ্রামে আটকে দেওয়া হয়, টলারেন্সের টলারেন্স আছে বলেই তো মধ্যমগ্রামে আটকে দেওয়া হয়। রাহুল গান্ধী প্রতিনিধি সংসদের প্রতিনিধি দল যাচ্ছে, এক মিনিট, রাহুল গান্ধী কলকাতায় এসেছিলেন, আমি যখন হেলিপ্যাডে রিসিভ করি তখন প্রচন্ড ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, কলকাতা পুলিশ বললো যে আপনি আসবেন না। এবার ও কর্মীদের সঙ্গে কথা বললো, আমাকে বললো যাওয়া উচিত কিনা, আমি বললাম প্রচুর মানুষ আছে, জল বৃষ্টি যাই হোক যেতে হবে। সাধারণ গাড়ি করে আমাদের ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়ে, মোহামেডান ক্লাব এদের পাশ দিয়ে এসে নিজে পায়ে হেঁটে গেল। পুলিশ বলছে তার আছে, অমুক আছে। অনেক সময় রাজনৈতিক নেতা যারা, তারা মানুষের মধ্যে তো যাবে, তাদের কি শুধু বুলেট প্রুফ গাড়ির ভেতরে করে তারা যাবে? তাহলে জনগণের নেতা কোথায়? এ কি নরেন্দ্র মোদী যে আকাশে ঘুরে সারা ভারতবর্ষের NRI প্রধানমন্ত্রী? না না, এটা তো এই হামলা তো বুলেট প্রুফ গাড়ি তিনি নেননি, এটা পাবলিক হয়েছে, খবরের কাগজে বেরোচ্ছে, সেই জন্য হামলাটা হয়নি। আমার বক্তব্য খুব পরিষ্কার, তিনি বুলেট প্রুফ গাড়িতে চড়ুন বা না চড়ুন, এটা গুজরাট হোক বা পশ্চিমবঙ্গ, VVIP গেস্ট, এই স্কেলে একজন পলিটিশিয়ান আসছে, ল অ্যান্ড অর্ডার সবসময় স্টেট সাবজেক্ট, সেই জন্য গুজরাট পুলিশের দায়িত্ব থেকে যাবে। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট তো সকলে আমরা জানি। কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বললেন, বিভিন্ন জায়গায় যখন কথা উঠেছে, বার্তা উঠেছে এই টলারেন্সের ব্যাপারে এবং পিটিএ মারার ব্যাপারে, তিনি তো বললেন যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, স্টেটকে দেখতে হবে। তো সেই তাহলে এটা তো গুজরাট, রাজস্থান, ইউপি, মহারাষ্ট্র এবং তাদের শাসিত রাজ্যে সবচেয়ে বেশি ইনটলারেন্স দেখা যাচ্ছে রাজনৈতিক। ইনটলারেন্স তো আমাদের রাজ্যে টলারেন্সের একদম চূড়ান্ত, মানে একেবারে দেখাচ্ছেন প্রতিটা মুহূর্তে, যা টলারেন্স, মানুষ একটা বক্তব্য রাখলে যাওয়ার দরকার নেই, একটি কথা বললে তার উপরে যেভাবে খড়গ নেমে আসে, যদি আপনাদের কথা না চলে তাহলে একজন উপাচার্যকে চলে যেতে হয় একের পর এক। আপনাদের একজন অধ্যক্ষ, তাকে মুখ বন্ধ করে থাকতে হয় প্রতিটা জায়গায়। কোথায় নয়, আপনি এখানে প্রতিদিন বলছেন, আপনি প্রতিদিন এখানে ভাষণ দিচ্ছেন, হ্যাঁ করতে হয়, করতে হয়। আমি আসবো, তার আগে দর্শকদের দেখাতে চাইবো যে, আবার বলছি যে জেলাতে আজকে রাহুল গান্ধী গেছিলেন সেখানে রাজনৈতিক চাপানুতরের প্রসঙ্গ অনেক পরে আসে, তার কারণ শুধু সেই জেলাতে 70 জন মানুষের মৃত্যু হয়েছে এবং ওই এলাকায় কংগ্রেসের বিধায়কের সংখ্যা 7 জন। এই রকম একটা এলাকায় গিয়ে আক্রান্ত হচ্ছেন রাহুল গান্ধী। স্বভাবতই কংগ্রেস প্রশ্ন তুলছে, তাহলে গোটা গুজরাটে নিরাপত্তার দায়িত্ব কার? দেখুন, काले झंडों से और नरेंद्र मोदी जी के नारों से और पत्थरों से हम पीछे हटने वाले नहीं। गुजरात में आज फ्लड की सिचुएशन है
ऐसे में अगर एक राजनीतिक पार्टी जो अपने आप को मुख्य ऑपोजिशन पार्टी के रूप में प्रस्तुत करती है वह इस पर राजनीति करेगी तो एक अच्छा संदेश नहीं जाता है। গুজরাতে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গান্ধীর গাড়িতে হামলা, ছোড়া হলো সিমেন্টের চাঙড়, ভাঙল গাড়ির কাজ। মোদীর রাজ্যে রাহুলের ওপর হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে আক্রমণের স্বরূপ কংগ্রেস। পাল্টা বিজেপি বলার চেষ্টা করছে মানুষের ক্ষোভের জেরেই এই হামলা। আর ঘটনাস্থল যখন বনসকণ্ঠা তখন তার আলাদা গুরুত্ব অবশ্যই আছে, কারণ এই বনসকণ্ঠা জেলা থেকে কংগ্রেসের 7 জন বিধায়ক রয়েছেন। 8 তারিখের রাজ্যসভার ভোটে ঘোড়া কেনা বেচার ভয়ে যে 43 জন বিধায়ককে কংগ্রেস ব্যাঙ্গালোরের রিসর্টে নিয়ে গিয়ে রেখেছে তার মধ্যে বনসকণ্ঠারও 7 জন বিধায়ক রয়েছেন। আবার এই বনসকণ্ঠাই গুজরাতের এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখনো পর্যন্ত এখানে অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। আর তাই বিজেপি বলছে বনসকণ্ঠা যখন ভাসছে তখন গুজরাতের কংগ্রেস বিধায়করা ত্রাণ কার্যের পরিবর্তে কেন ব্যাঙ্গালোরে বসে রয়েছেন। गुजरात के मुख्य विपक्षी पार्टी कांग्रेस, उनके जो विधायक हैं आज वो नदारद है गुजरात से। आज कई दिन हो गए बल्कि हफ्ते हो गए वो गुजरात से बाहर है। পাল্টা কংগ্রেসের দাবি বিজেপির কেনাবেচার হাত থেকে বাঁচাতেই গুজরাত থেকে বিধায়কদের ব্যাঙ্গালোরে নিয়ে যেতে হয়েছে। আর নিচু তলার কংগ্রেস কর্মীরা সর্বতোভাবে বন্যা মোকাবিলায় হাত লাগিয়েছে। যে রাহুল গান্ধীর গাড়িতে হামলা হলো তিনিও সেই ত্রাণ কার্যের জন্যই এসেছিলেন। এরই সঙ্গে বনসকণ্ঠার বন্যা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগও করেছে কংগ্রেস। In Banaskantha itself, which is why Rahul Gandhi ji went there, the number of deaths are over 70. Mr. Vijay Rupani, the Chief Minister of that state, did not visit the area for 6 days. The Prime Minister did not have a stopover visit at all. বনসকণ্ঠা ভাসছে বন্যায়, আর তা ঘিরে রাজনীতির ভেলাও ভেসে চলেছে। এবিপি আনন্দ। আমি শ্রীজাতর কাছে যাব। শ্রীজাত, রাজনীতির বাইরে গণতন্ত্রের পরিসরটা কি ক্রমশ সংকুচিত হয়ে আসছে? আমরা এই গতদিনই কর্ণাটকের ঘটনা নিয়ে, আয়কর হানা নিয়ে আলোচনা করতে করতে দেখলাম যে দুটো জাতীয় পার্টি বিজেপি এবং কংগ্রেস, এবং আলোচনার শেষে আধ ঘন্টা পরে আমরা দেখলাম যে আমরা গোটা আলোচনাটা করছি কেনাবেচা, টাকা উদ্ধার, আয়করের হানা। মানে কোথাও একটা বিরোধী মানেই দেশদ্রোহী, এই মনোভাবটা কোথাও। আমি তোমায় দ্রুত একটা সাম্প্রতিক উদাহরণ দিই। 150 জন এক্স আর্মিম্যান তারা নরেন্দ্র মোদীকে খোলা চিঠি দিচ্ছেন যে নোট অফ ডিসেন্ট মানেই দেশদ্রোহী নয়। মানে আমি বলছি এইটা চিঠি লিখে বোঝাতে হচ্ছে তুমি অমর্ত্য সেন হতে পারো, কিন্তু তোমার সুর আমার সুরে না মিললে তোমার কোনো অবদান নেই। এটা তো বহুদিন হয়ে আসছে যে সাদায় আর কালোতে ভাগ করে দেওয়া। মানে তুমি আমার সঙ্গে থাকলে তুমি ভালো, যদি তুমি না থাকো তাহলে তুমি দেশ বিরোধী। এর বাইরে কোনো রাস্তা খোলা থাকছে না। মানে আমি বলছি রাহুল গান্ধী তো এসপিজি, সুরক্ষা, নিরাপত্তা, এত সিকিউরিটি, দেশের প্রধান বিরোধী দলের নেতা। আমি বলছি তোমারও তো মনে হতে পারে যে আজ গুজরাটের ওই সাধারণ মানুষগুলোর পাশে গিয়ে আমার সামান্য সামর্থ্য নিয়ে আমি দাঁড়াতে চাই। আমি একটা কথা বলি, আমি আজকেই ফিরেছি একেবারে ভিন রাজ্য থেকে। ফেরার কথা ছিল না, যদিও 3 দিন পর ফেরার কথা ছিল। তো খুব শর্ট নোটিসে একটা টিকিট পেয়ে গেছি, কাজ শেষ হয়ে গেছে, ফিরে আসছি। তো যখন বিমানটা উঠলো এবং গোটা দেশের ও প্রান্ত থেকে এ প্রান্তে এক সাগরের পাশ থেকে এখানে এলাম, সন্ধে নামছে, আমার উপর থেকে মনে হলো ভারতবর্ষ খুব শান্তিপূর্ণ একটা দেশ। এবং যেই মুহূর্তে নামলাম সেই মুহূর্তে এখান থেকে ফোনটা পেলাম যে এই একটা ঘটনা ঘটেছে, একটা শো হবে, যদি আমি আসতে পারি। আমি সেখান থেকে এলাম। কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে খুব কষ্টের যে রাজনীতির বাইরে আর কোনো এলাকা থাকছে না। আমরা যারা সাধারণ মানুষ, আমরা ভোট দিয়ে একটা দলকে নির্বাচন করি শাসনের জন্যে, এবং আশা করব যে যখন স্বাস্থ্য, শিক্ষা বা প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত এই ধরনের ক্যালামিটি হবে, তখন দল মত নির্বিশেষে মানুষ আমাদের পাশে দাঁড়াবেন। কারণ কাল আমরা হয়তো তাদের নির্বাচন করব, পরশু তমুককে নির্বাচন করব। আজকে দেখো গোটা তোমার 1 ঘন্টা একটা শো এর স্পেস, সেটার দাম কম নয়। আচ্ছা, এই দাম বাদ দাও, ওখানে যে মানুষগুলো 70 জন যাদের হারিয়েছি তাদের আজকে তুমি দেখবে প্রশাসনের প্রায়োরিটি হবে যে কোন কেস কোন ধারায় রুজু হবে। রাহুল গান্ধী বলছে যে গোটা ফোকাসটা কেন এরকম হলো গেল, ত্রাণ আর কিন্তু প্রায়োরিটি নেই। তুমি ওখানে গিয়ে আমি নিশ্চিত এখানে বসে বলে দেয়া কথা বলছি যে এই বিষয়টাই নিয়ে। এবং আজকে সমস্ত জায়গায় এক মুহূর্তে বন্যার মতো একটা প্রাকৃতিক দুর্যোগ থেকে ছবিটা কিন্তু ঘুরে গেল রাজনৈতিক চাপান উতরে।
এবং এইটা আমাদের দেশের সবচাইতে বড় দুর্ভাগ্য। এখন আমি কোনো দলের আলাদা করে নাম বলবো না, আমি বলছি যে একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে সাহায্য আশা করি যখন আমরা উই আর ইন গ্রেভ ডেঞ্জার। সেই সময় সবাই যদি, আমার মনে পড়ছে 4টে লাইন যদি তুমি অনুমতি করো, শঙ্খবাবুর 4টে লাইন ছিল যে কোথাও কিছুই যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তো আর বহু আগে সুমনদা লিখেছেন নেতা মানুষের মুখে ব্যালট পেপার দেখছেন, বাকি সময়টা দেখুন না আমাদের মুখে ব্যালট পেপার। কিন্তু এই সময়গুলো যদি হাতে হাত রেখে আমাদের পাশে প্রত্যেকে না দাঁড়াতে পারেন বা দাঁড়াতে না দেওয়া হয়, আমরা কিন্তু বেশি দিন দেশ হিসেবে টিকবো না সুমন। একদম একদম। আমি সুজাত ভদ্রের কাছে যাবো। সুজাতদা, এই কথা সূত্র ধরেই বলবো যে যেখানে ক্ষমতাশালী বিরোধী পক্ষের তারা কণ্ঠরোধ করে, অন্য পক্ষের মুখ খোলার কোনো অধিকার নেই। কাশ্মীর থেকে কন্যাকুমারিকায় মানে এই যে গণতন্ত্র সংকটের মুখে অনেকে বলছেন, কেরলে দেখুন আরএসএস এর মূল অভিযোগ যে সংঘ পরিবারের কর্মীদের খুন করা হচ্ছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। মানে আমি বলছি অপোজিশন মানেই সাপ্রেশন। এই ধারণাটা কিন্তু আবার বলছি কাশ্মীর থেকে কন্যাকুমারিকায় ব্যক্ত হয়ে পড়ছে। কেন? মাঝে মাঝে আমাদের গণতন্ত্রের লিবারাল আইডিয়াস আসে, কিন্তু মূলত যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন হিংস্রতা দিয়ে, সেটাই আমাদের মূল। এবং এখন আমি শুনে মনে হচ্ছিল কম্পিটিশান চলছে প্রায় কোন রাজ্যে কম সহনশীলতা বা কোন রাজ্যে কম অসহনশীলতা, এটা কম্পিটিশন হওয়া উচিত নয়। যদি এ রাজ্যে কোথাও কেউ বাধা পায় তার মানে আমি গুজরাটে গিয়ে তাকে আরেকজনকে বাধা দিয়ে জাস্টিফাই করব, এটা হতে পারে না। রাহুল গান্ধী যে স্তরের নেতা হোক, যদি আমি সাধারণ কিছু মানুষও যে একদম। দ্বিতীয় আমার যেটা সবচেয়ে অবাক লেগেছে সেটা হচ্ছে যে পলিটিক্যাল বক্তব্য, রাহুল গান্ধী বেড়াতে গেছিলেন, এটা পলিটিক্যাল বক্তব্য হতে পারে, এটা নিয়ে আমার কিছু বলার নেই, কেউ একজন পলিটিক্যাল বক্তব্য বলতে পারে, তার কারণে ওটাকে মারবো। ধরা যাক তিনি বেড়াতে গেছেন, আমি ধরে নিলাম ভেরি ভেরি কারেক্ট একটা অ্যাসেসমেন্ট, তার মানে মারবো একজন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লিডার্স অফ ইন্ডিয়া, তাকে আমরা পছন্দ করি, তাকে পছন্দ না করি, তার যদি হাল হয় তাহলে ছোটোখাটো অ্যাক্টিভিস্ট আমাদের মতো মানবাধিকার কর্মী যারা গণতন্ত্রটা দল না দেখে করবার চেষ্টা করে, বহু অপ্রিয়, তাদের কি হাল? মেরে তো ঠিক করে দেবে সব। এবং এই ঝোঁকটা সুমন একটা এমার্জেন্সিটা আমরা ফেস করেছিলাম, এই ঝোঁকটাই বিজেপি 14 সালে সংখ্যার বিপুলত্বটা ফ্যাসিবাদের পতন, এইটা আমার ভয়ঙ্কর। আমরা বলছি বিপদটা কিন্তু বুমেরাঙের। আজকে এই ঘটনার পর বলা হচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, আজকে যদি তাপস বাবুরা বলেন যে বিজেপির কোন নেতার উপর হামলা করে যে মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তখন কেউ মেনে নেবেন? আমি বলছি কি আরেকটা লাইন মনে করে, এই আপনার চ্যানেল কেউ একবার আপনার নেতৃত্বে আমি বিশ্বনাথ দাস ছিলাম যখন বিজেপির অফিসটা অ্যাটাক হচ্ছিল, যিনি করেছে আপনারা দেখাচ্ছিলেন, আমরা দাঁড়িয়ে একদম লাইভ নিন্দা করেছি, আপনার মনে আছে, আমরা নিন্দা করেছিলাম। ফলে আমরা গণতন্ত্রের রক্ষার পক্ষে বিজেপির আইডিয়াকে আমি একেবারে প্রতি মুহূর্তে তিলে তিলে নিন্দা করি, তা বলে তাকে বলবার অধিকারটা দিতে হবে। এইটা যদি আমাদের না থাকে যে বিরোধী পক্ষকে আমি বলতে দেবো না এবং তাকে আমি বলপ্রয়োগ করবো। রাজীব আজকে এত বড় ঘটনার পর আমি বলছি যে জনগণকে অপমান করবেন না, কেউ একবার আমায় মার্জনা করবেন পঙ্কজ দা যে কেন্দ্রীয় শাসক দলের এই ঘটনাটা নিন্দা করলেন না, বলছেন যে জনগণকে গুন্ডা বলবেন না, তাদের অপমান করবেন না। দ্বিধাহীনভাবে নিন্দা করা উচিত, তারপরে অন্য কথা। সত্যি তো মানে যে বিষয়টা ফোকাসটা মনে আমরা অন্যদিকে পুরো চলে গেল। হ্যাঁ, এবং আমার মনে হয় সে বিবেকানন্দের লাইনটাই যে সহস্র লোকের মাঝে কাপুরুষ বীর হইয়া যায়। এই আমার এইরকম যে কোনো মানুষ যদি সেখানে যান বা বলেন সেটা বলতেই পারেন। বিজেপির প্রতিনিধি কি বললেন আপনি বলুন, জনগণকে উনি মানুষের আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। এবং এতে কোনো দল একটা কংগ্রেস সংকটে আছে, তার সংকটটা অন্য সংকট। আরে কিসের সংকট? আপনারা কথা বলতে দেবেন না, দেশি সংকট। আমি বলছি দেশটাই সংকট, মানুষকে কথা বলতে দেওয়া উচিত। এটা দয়া, আবেদন, নিবেদনের বিষয় নয়, এটা গণতান্ত্রিক অধিকার, অ্যাবসলিউটলি গণতন্ত্র রক্ষার প্রশ্ন। অনেকে বলছেন এই ঘটনা গুজরাটে রাজ্যসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক আবহাওয়া ঠিক এতটা উত্তপ্ত হয়ে গেছে, তারই ফলশ্রুতি। কেন বলা হচ্ছে এই কথা? নরেন্দ্র মোদী স্লোগান কালো পতাকা আর পাথর দেখে আমরা পিছু হটার লোক নই, পূর্ণ শক্তি দিয়ে মানুষকে সাহায্য করব।
গুজরাতে বন্যা পরিদর্শনে গিয়ে তাঁর গাড়িতে হামলার পর টুইটে এই মন্তব্যই করলেন রাহুল গান্ধী। পাল্টা বিজেপির দাবি হামলার পেছনে তাদের কোনো হাত নেই। मेरे ख्याल से उनकी लीडरशिप से कांग्रेस वाले खुश नहीं होंगे, इसीलिए वो शायद मतलब वो हमको बदनाम करने के लिए गलत फ्लैग लेके उनको दिखा रहे हैं। हमारे बीजेपी वाले क्यों करें? हम आई थिंक राहुल गांधी इज वर्किंग फॉर अस, अच्छा कर रहे हैं वो। कांग्रेस को जो है कांग्रेस मुक्त भारत की तरफ जो हम जाने की सोच रहे हैं उसमें कांग्रेस इज डूइंग वेल फॉर देमसेल्व्स। उनको क्यों हम काला पताका दिखाएं? आई डोंट थिंक सो इज करेक्ट। গুজরাতে রাহুল গান্ধীর গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক মহলে ঝড় এমনিতেই উঠত, কিন্তু ঝড়ের গতিবেগ আরও বেড়ে গিয়েছে, কারণ আর 4 দিন বাদেই গুজরাতে রাজ্যসভার নির্বাচন। যে ভোট ঘিরে উত্তেজনা অনেকদিন আগে থেকেই চরমে। গুজরাট থেকে রাজ্যসভায় বিজেপির 2 হেভিওয়েট প্রার্থী অমিত শাহ এবং স্মৃতি ইরানি, কংগ্রেস প্রার্থী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল। শাহ ও স্মৃতির মতোই আহমেদ পটেলের জয়ও নিশ্চিত ছিল, কিন্তু ভোটের ঠিক আগে কংগ্রেস ছাড়েন শঙ্কর সিংহ বাঘেলা। এরপরই কংগ্রেস থেকে ইস্তফা দেন আরও 6 জন কংগ্রেস বিধায়ক। তারা যোগ দেন বিজেপিতে, যার নেপথ্যে অমিত শাহর অঙ্গুলি হেলন রয়েছে বলে দাবি কংগ্রেসের। 6 বিধায়ক বিজেপিতে যাওয়ার পর গুজরাতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা 57 থেকে কমে দাঁড়ায় 51, আর রাজ্যসভার ভোটে আহমেদ পটেলের জয়ের জন্য দরকার 47 জন বিধায়কের ভোট। এরপরও তার জয়ের পথ মসৃণই ছিল, কিন্তু কংগ্রেসের দাবি অমিত শাহ চেষ্টা চালাচ্ছেন সব মিলিয়ে অন্তত 22 জন কংগ্রেস বিধায়ককে ইস্তফা দেওয়াতে। এমনটা হলে 57 থেকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 35, আবার বিধানসভার সদস্য সংখ্যাও 182 থেকে কমে হয়ে যাবে 160। তখন রাজ্যসভার ভোটে একটি আসনে জিততে প্রয়োজন হবে 40 জন বিধায়কের ভোট, আর কংগ্রেসের হাতে সেটা থাকবে না, ফলে আহমেদ পটেল হেরে যাবেন। আর এই পরিস্থিতি আটকাতেই নিজেদের বিধায়কদের গুজরাট থেকে ব্যাঙ্গালোরের রিসর্টে নিয়ে গিয়ে রেখেছে কংগ্রেস। সেই রিসর্টেও আবার কর্ণাটকের কংগ্রেস মন্ত্রীর ঘরে হানা দিয়েছে আয়কর দপ্তর, যা ঘিরে রাজনৈতিক তরজা আরও চরমে উঠেছে। বিজেপি প্রশ্ন করছে, গুজরাট যখন বন্যায় ভাসছে তখন কংগ্রেস বিধায়করা ব্যাঙ্গালোরে কি করছেন? পাল্টা কংগ্রেস দাবি করছে প্রত্যেক বিধায়ককে 15 কোটি টাকার লোভ দেখিয়ে এবং ভয় দেখিয়ে বিজেপি কেনার চেষ্টা করছে বলেই বাধ্য হয়ে তাদের নিয়ে যেতে হয়েছে। আর এরই মধ্যে নিজের দলের বিধায়কদের অনুপস্থিতিতে গুজরাটে গিয়ে হামলার মুখে রাহুল গান্ধীর গাড়ি। এবিপি আনন্দ। বিশান্তবাবু, আমি সংখ্যার হিসেব, দড়ি টানাটানি, যেখানে প্রার্থীর নাম অমিত শাহ, স্মৃতি ইরানি, আহমেদ প্যাটেল, একটা উত্তেজনা থাকবে, এই সব মানি, কিন্তু তার ফলশ্রুতি এই ঘটনা না। দেখুন, প্রথমত বলি, ভারতবর্ষে এই প্রথম একটি ঘটনা ঘটলো যেখানে পুলিশ প্রোটেকশনের অভিযোগ আসছে বিক্ষোভকারীদের মানে পক্ষে। অর্থাৎ বিক্ষোভকারীরা যে পাথর ছুঁড়েছে তাতে পুলিশ প্রোটেকশনের একটা সাহায্য পেয়েছে, মানে প্রশাসনের সাথে বিক্ষোভকারীদের একটা নেক্সাস এর অভিযোগ এসছে। পূর্ণাঙ্গ তদন্ত দরকার, একটা হাই সিকিউরিটি মানুষের নিরাপত্তার প্রশ্ন ছিল, মানে একেবারে মানে সর্বোচ্চ স্তরে একটা হাই সিকিউরিটি মানে তদন্ত করা নরেন্দ্র মোদীর কর্তব্য বলে মনে করি। এক, দ্বিতীয়, যেটা এখন পর্যন্ত বিজয় রূপবাণী যিনি মুখ্যমন্ত্রী তিনি নিন্দা করেননি ঘটনা, আমার মনে হয় মানে একটা মিনিমাম গণতন্ত্রের সৌজন্য দাবি করে যে এই ঘটনার নিন্দা করা, কড়া নিন্দা করা, যাতে করে বার্তা যায়, শাসক দলের কেউ বার্তা যায়। তৃতীয় বিষয়, দেখুন যে কোনো মানে আমি বলছি এই ঘটনা একমাত্র বিজেপির তরফে নিন্দা করেছেন পঙ্কজ দা, আর কেউ করেনি, আর কোনো নিন্দা আমি শুনি। তৃতীয় বিষয়, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন আজকে ঘটা উচিত না একদম। আজকে 2022-এর প্রেক্ষিতে নরেন্দ্র মোদী যে দেশের স্বপ্ন আমাদের দেখাচ্ছেন, তা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বেসিক মানে ডেমোক্রেসি চলছে কি চলছে না তার মাপকাঠি কি বিরোধী পরিষদ পাচ্ছে কিনা। বিরোধী পরিষদ দিয়ে মাপা হয় একটা দেশে গণতন্ত্র আছে কি নেই। সেই বিরোধীর একটা উল্লেখযোগ্য নেতা যিনি ভারতের সংবিধানের 19 নম্বর ধারায় যে কোনো জায়গায় যাওয়ার অধিকারী ব্যক্তি হিসাবে আজকে সাংবিধানিক তার দায়িত্ব পালন তিনি করতে পারছেন না, তাকে কি বাধার সম্মুখীন হতে হচ্ছে। এবং জনরোষের যে গল্পটা এখানে আমার যেখানে এখানে আমি অ্যাড করব, একটু আগে প্রশ্ন উঠছিল যে কংগ্রেসের সংগঠন, আমি বলছি এটা তো সংগঠন মুখোমুখি যুদ্ধের আবহাওয়া না, কংগ্রেসের ওখানে 7 জন এমএলএ আছে, আমি বলছি তারা সবাই ফোর্স মোটিভেট করলো, বিজেপি বনাম কংগ্রেসে তো দক্ষযজ্ঞ হতো, গৃহযুদ্ধ হতো। একটা জিনিস আপনি একটা জিনিস বুঝুন, যে অভিযোগটা বিজেপির থেকে করা হচ্ছে যে এমএলএরা কেন নেই বন্যার সময়, তাই মানুষের মধ্যে ক্ষোভ। প্রশ্নটা হচ্ছে আজকে এমএলএরা কেন নেই, সেখানেও গণতন্ত্রের প্রশ্ন। যেভাবে পরপর একের পর এক এমএলএদের কেনাবেচা করা হয়েছে, যেভাবে মানে কংগ্রেস দলেরকে ভাঙানো হয়েছে, শঙ্কর সিং বাঘেলা প্রথমে,
তারপরে 3 জন এমএলএ, তারপর আরো 3 জন দলত্যাগ করেনি, দলত্যাগ করেছে। বাধ্য হয়ে, আমি বলছি দলত্যাগ বাধ্য না, হয়ে তারা পদত্যাগ। বাধ্য করা সত্য না, বিজেপিতে ফিরে গেছে। দলত্যাগ করতে পারে। প্রশ্ন হচ্ছে আপনি করেছে, পদত্যাগ করেছে। রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নে আসবো। নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী এক এবং একাধিকবার পরস্পরের আক্রমণে গেছেন। नरेंद्र मोदी जी के नारों से और पत्थरों से हम पीछे हटने वाले नहीं। তাঁর গাড়িতে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন তিনি, আর সেখানে দাঁড়িয়েই পাল্টা মোদির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাহুল গান্ধী। মোদির মাটি থেকে মোদিকে বার্তা। রাহুলকে অবশ্য এর আগে নানা সময় গান্ধী পরিবারের বাসভূমি উত্তরপ্রদেশ থেকে দাঁড়িয়ে কটাক্ষ করতে ছাড়েননি মোদি। युवा नेता है, अभी भाषण सीख रहे हैं, ऐसे करते वो भी ऐसे करें। जब से उन्होंने बोलना सीखा है और बोलना शुरू किया है, मेरी खुशी का कोई पार नहीं है। 2009 में पता ही नहीं चलता था कि भाई इस पैकेट के अंदर क्या है, पता ही नहीं चलता था, अब पता चल रहा है। রাহুল গান্ধীও কাগজের তোড়া হাতে নিয়ে সাহারা এবং বিড়লার দপ্তর থেকে উদ্ধার হওয়া নথি তুলে ধরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছিলেন। सहारा ग्रुप के ऑफिस में रेड होती है, उधर उनके रिकॉर्ड में साफ सुथरा लिखा दिखाई देता है 30 अक्टूबर 2013 2.5 करोड़ रुपया मोदी जी को दिया। नरेंद्र मोदी जी इन सवालों का जवाब नहीं देना चाहते हैं, यह सच्चाई है। আয়কর দপ্তরের তল্লাশিতে সাহারার দপ্তর থেকে উদ্ধার হওয়া ডায়েরি ও আদিত্য বিড়লা গোষ্ঠীর কম্পিউটার নথি দেখিয়ে রাহুল গান্ধী মোদির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন। যদিও পরে সুপ্রিম কোর্ট মামলার রায় স্পষ্ট জানিয়ে দেয় আইনি সাক্ষ্য হিসেবে ওই কাগজপত্রের কোনো মূল্য নেই। নোট বাতিলের সময় টাকা তুলতে ব্যাংকের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন রাহুল, নাম না করে তাকে কটাক্ষ করেছিলেন মোদি। ऐसे कैसे लोग 2G स्कैम, कोयला स्कैम, अरबों खरबों, मालूम है ना सर, मालूम है ना? आज 4000 रुपया बदलने के लिए लाइन में खड़े रहना पड़ता है जी। পাল্টা নোট বাতিল নিয়ে মিত্র বলে সম্বোধন করে নাম না করে মোদিকে কটাক্ষ ফিরিয়ে দিয়েছিলেন রাহুল। मित्रों, अपने जेब में हाथ डालो। सबने अपने जेब में हाथ डाला। ये जो तुम्हारे जेब में 500,000 रुपए का नोट है, अब ये कागज हो गया है, कागज। রাহুল মোদির এই আক্রমণ পাল্টা ব্যঙ্গ, এসবের মধ্যেই এবার নয়া মোড়। গুজরাট সফররত রাহুল গান্ধীর গাড়িতে হামলা। এবিপি আনন্দ। আমি একটা কথা বলবো, বারবার কিন্তু দেখা গেছে যে শাসক দলের থেকে ক্ষোভ তত্ত্বটাকে সামনে এনে একটা মানে মোটা দাগে দাগিয়ে দেওয়া, অ্যাজ ইফ যেন মানে স্বতঃস্ফূর্তভাবে জনগণ আছে। যখন কোনো মানে শাসক দল যখন আমি আপনাকে বলছি, শাসক দল যখন সচেতনভাবে কোনো একটা গেম প্ল্যান এক্সিকিউট করে, অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি সেটা বিরোধী দলের মানে শাসক দলের ওই গেম প্ল্যানটাকে তারা জনক্ষোভ হিসাবে তুলে ধরবার চেষ্টা করে। এটা বারবার ইতিহাসে দেখা গেছে। আমি বলছি এটা হাইলি সাসপিশাস, হাইলি সাসপিশাস। কালকে 10 জন লোক ঘিরে ধরে আপনাকে উত্তম মধ্যম প্রহার করলো, করে বললো এটা স্বতঃস্ফূর্ত। কালকে বিশ্ববাবু স্টুডিওতে যেটা বলেছেন আমাদের ভালো লাগে। এই লজিক যদি গণতন্ত্রে থাকে, তা মানে স্বৈরতন্ত্রের সমান হয়ে যায় গণতন্ত্র। আমি শুধু রাজনৈতিক সংস্কৃতির প্রশ্নে একবার শ্রীজাতর কাছে আসবো। শ্রীজাত, একটা দিক নরেন্দ্র মোদী ব্যঙ্গ করেছিলেন রাহুল গান্ধীকে, ঠিক আছে। রাহুল গান্ধী, আমি কেন বলছি রাজনৈতিক সংস্কৃতি, উল্টো দিকে রাহুল গান্ধীও দিনের পর দিন একটা কম্পিউটার প্রিন্ট আউট, সে প্রিন্ট আউটও আমাদের কাছে আছে, তুলে ধরে বলেছিলেন যে সমস্ত প্রমাণ আছে নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে অসাধু। আমি বলছি রাজনৈতিক সংস্কৃতি ওটাও ভুল, এটাও ভুল। এই যে নেতা কর্পোরেট সংস্থার টাকা খেয়েছেন নরেন্দ্র মোদী, কোনো প্রমাণ ছাড়া, কোনো এছাড়া, বারবার আদালতে এই মামলা চলেছে। আদালত একদম আদালত প্রমাণ চেয়েছে এবং প্রমাণ দেয়া যায়নি, তারপরে মামলাটা কার্যত ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমি বলছি রাজনৈতিক সংস্কৃতি এই জন্যই বলছি যে শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা যদি এই বিষয়ে সচেতন না হন, একে অন্যকে বিলো দ্য বেল্ট কটাক্ষ করেন, আক্রমণের ভঙ্গি সম্পর্কে সচেতন না হন, তারা তো পাবলিক ফিগার, আইকন,
তাদের ফলো করছেন কোটি কোটি জনতা ভারতবাসী, সংস্কৃতিটা নিচে পচে যাবে। আমার মনে হয় না সুমন আর এদের আইকন বলা যেতে পারে, কারণ একজনকে আইকন হতে গেলে তার অনেকগুলো শর্ত তাকে পালন করতে হয়, অনেকগুলো গুণ থাকতে হয়। গতবার লোকসভা নির্বাচনের ভাষণ এবং পাল্টা ভাষণগুলো যখন শুনছিলাম, আমার মনে হচ্ছিল যে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে এই হিন্দি, বাংলা ইত্যাদি টেলি সিরিয়ালগুলোকে, টেলিসোপগুলোকে দোষ দিই, তার চাইতে অনেক বেশি আমি বলবো অন্য রকম উপাদান উঠে আসে এদের ভাষণে। এবং কেউ কিন্তু বলেন না যে আমরা কি করেছি, কেবল এইটাই তুলে ধরা হয় যে প্রতিপক্ষ কি করেছে এবং তাদের কি দোষ, এবং সেখানে যে ভাষা, যে ইঙ্গিত করা হয়, তাতে এমন কদর্যতা লুকিয়ে থাকে যে একটা সময় পরে যে দল ভাষণ দিচ্ছেন তার প্রতিই মনটা মরে যায়। এবং আমি একটাই কথা বলতে চাইবো, আমি নিজে যেহেতু কবিতার বাইরে জীবনটাকে দেখতে পাই না, আজকে ৭০ জন মানুষের কবর বা চিতার উপর দাঁড়িয়ে তো আমরা এই কথাগুলো বলছি এবং সারা দেশে আলোচনা হচ্ছে। তো এই শক্তি চট্টোপাধ্যায় বহুদিন আগে লিখেছিলেন যে ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে, মানুষ ছিল সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। তো এখন আমার মনে হয় সুমন যে আজকে 2017 আমরা মানুষের জীবনের আর কোনো দাম এই দেশে নেই, এবং ভবিষ্যতে এই রাজনীতি যদি না শুধরোয় তাহলে আমাদের জীবন খুচরোর চেয়েও কম দামে বিকবে। এটা আজকে দাঁড়িয়ে আমি অন্তত বলতে পারি। একটা কথা বলবো, আমার মনে হয় বার্ট্রান্ড রাসেলের সেই কথাটাই, যে লাভ ইজ ওয়াইজ, হেট্রেড ইজ ফুলিশ। যে কোনো যে পরিমণ্ডলগুলো হচ্ছে সেই পরিমণ্ডলটা এমন সেটা আপনি দয়া করে আপনাদের ওই বিচুতলার না না সেটা আপনারাও বলতে হবে, আপনাকেও শেখাতে হবে, সবাই খেতে হবে, এই সবাইকে, এটা সবার জন্য বলছি। শোনো, আজকের দিন গণ্ডির মধ্যে নয়, এই ঘটনার জন্য আমার একটাই বক্তব্য বারবার মনে হয়, আপনারা যেভাবে ঘটনাকে ডিফেন্ড করতে, ঘটনা একটা ঘটেছে, ফিজিক্যাল ভায়োলেন্সের গেছে, এর নিন্দা করা, ডিফেন্ড করাটা আমরা আরো নিম্ন, তাকে নিন্দা না। আমি বলছি আমি বলছি আজকে ভারতবর্ষের 125 কোটি যে গণতান্ত্রিক দেশ, আমাদের প্রিয়াম্বল ডেমোক্রেসি, সেই কুঠারাঘাত হলো। আজকে দিনটা ভারতবর্ষের গণতন্ত্রের একটা কলঙ্কময় অধ্যায় বা দিন। কেন? ঘটনা না, তারপরে এখনো পর্যন্ত রাজ্য স্তরের বা কেন্দ্র স্তরের কোনো নেতা, মোদিজির রাজ্য গুজরাট, অমিত শাহের রাজ্য গুজরাট, আগামীকাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচন, 8 তারিখে আমাদের রাজ্যসভা নির্বাচন গুজরাতেও রয়েছে, কেউ একজনও এই ঘটনাটাকে কন্ডেম করে বিবৃতি দিলেন না, বললেন না মস্করা করছে, মজা করছে, এবং সে টিপ্পনি করছে, টিকা টিপ্পনি করছে। এটাই খুব দুর্ভাগ্যের গণতন্ত্র। এর আমি যেটা মনে করি, এরা প্রথমেই নরেন্দ্র মোদী এসে বলেছিলেন কংগ্রেস মুক্ত ভারত, গান্ধী পরিবারকে শেষ করে দাও, এখন বিরোধী মুক্ত ভারতবর্ষ চাই। এবং আমার মনে হয় এরা বিভিন্নভাবে, আগেও বলেছি, বিভিন্নভাবে রাহুল গান্ধীকে যেভাবে আক্রমণ করছে, এরা একেবারে সিরিয়াসলি খুন করতে চায়। তার কারণ এরা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে শুধু গরুকে রক্ষা করতে পারছে না বলে মানুষকে খুন করে দিচ্ছে। মানুষের দাম কোনো নেই, গরুর দাম আছে। 176 জন বিজেপি RSS কর্মী কেরলে খুন হচ্ছে, আর সহিংসতার কথা রমেশ চন্দ্রিতালা ধন্যায় বসে বলেছেন মীমাংসা করে দাও, প্রতিটা আলোচনার মধ্যে বসুন, কংগ্রেসের অপোজিশন সারা ভারতবর্ষে যেখানে একটু ছোট্ট পরিসরও নেই। আমি এই উদাহরণ দিলাম, পঙ্কজদা একেবারে কেরলের উদাহরণ দিলাম। আমি রাজনীতির প্রসঙ্গে আসব, সেটা হচ্ছে এই গোটা ঘটনাটা রাহুল গান্ধী এবং কংগ্রেসের তরফে যে সহানুভূতির, আপনি যদি রাজনীতির কথা বলেন একেবারে পেটি পলিটিক্স, সেটাও তো খুব বিজেপির দিক থেকে ওয়াইজ ঘটনা হলো না। আপনি এটা কি কখনো ভেবে দেখেছেন? না, আমি বলছি সহানুভূতি আদায়ের জন্য কি প্রচার, কি কংগ্রেসের প্ল্যান, সেটা পরবর্তী বিভিন্ন জায়গায় হয়েছে, এরকম বারবার করে ঠিক হয়েছিল, বলবে হ্যাঁ এটা জাস্টিফাইড, এবং এখান থেকে ইউটার্ন নিয়ে নিলে আপনি অবাক হবেন না। রাজনীতির নানা যে গতিপথ তৈরি হয়, হয়তো আপনাদের এই ভুলের জন্য আজকে তৈরি হয়ে যেতে পারে। রাজনীতির কি তাৎপর্য আমরা জানি না, জানতে আগ্রহীও নই, আমরা শুধু এইটুকু বলতে পারি। আমরা সেটাকে নিয়ে টিপ্পনি না অবশ্যই করব না, কি আমি তো উল্লেখ করব না এবং রাজনৈতিক বক্তব্য রাখবো না। সেখানে যদি বিজেপি RSS এর
যদি মিথ্যা মামলা হয়, খুন, হুমকি এবং তাকে আমি যদি কেন একাধিক ক্ষেত্রে প্রমাণ আছে, কিন্তু পাশাপাশি এই রাজনীতি ছেড়ে আমরা কি একবার ভাববো যে রাজনৈতিক সংস্কৃতিটা ঠিক কোথায় যাচ্ছে? আমরা আপনাদের মনে করিয়ে দেবো যে সব থেকে বেশি আমি উদ্বিগ্ন হই তখন যখন অনিল বসু একটা কদর্য ভাষণ দিয়েছিলেন, সব থেকে বেশি হাততালি এবং অভিবাদন করেছিলেন সব থেকে কদর্য শব্দগুলোতে। আমাদের দুর্ভাগ্য। এবং আমি বলছি যে মঞ্চের ওপর থেকে বলা জিনিসটা একইভাবে তাপস পাল যখন বলছেন সব থেকে খারাপ কথাগুলোতে সব থেকে বেশি উল্লাসধ্বনি এবং হাততালি, দুর্ভাগ্য সিজাত। আমরা এই ভয় এবং উদ্বেগ নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। আপনাদের দেখাবো আজ গোটা দিনে কি কি বড় বড় ঘটনা ঘটেছে।